আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় নিহতের সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়েছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। ফের যুদ্ধের আশঙ্কার মধ্যেই রমজানকে স্বাগত জানাল গাজাবাসী। মিউনিখের বিক্ষোভের জেরে জার্মান রাষ্ট্রদূতকে তলব ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় নিহতের সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের প্রকৃত সংখ্যা পূর্বের সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথে প্রকাশিত স্বাধীন গবেষণায় এমনটাই উঠে এসেছে। গবেষণাগুলো বলছে ২০২৫ সালের শুরু পর্যন্ত সহিংস মৃত্যু ৭৫,০০০ ছাড়িয়েছে, যা গাজার স্বাস্থ্য প্রকাশিত তথ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথ প্রকাশিত গাজা মর্টালিটি সার্ভে জিএমএস শীর্ষক এক জনসংখ্যাভিত্তিক গৃহস্থালী জরিপে দেখা গেছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত আনুমানিক ৭৫,২০০ জন সহিংসতায় নিহত হয়েছেন। এই সংখ্যা গাজার যুদ্ধপূর্ব ২২ লাখ জনসংখ্যার প্রায় ৩.৪% এবং একই সময়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪৯,০৯০ জন মৃত্যুর হিসাবের তুলনায় প্রায় 34.7% বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ২০২৫ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ৭১,৬৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ৪৮৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে। ইসরায়েল বরাবরই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তবে জানুয়ারিতে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, গাজায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছেন এমন হিসাব তারা মেনে নিচ্ছেন। বৈজ্ঞানিক যাচাইয়ে নতুন মাত্রা। জিএমএস জরিপে ২০০০টি পরিবার, মোট ৯,৭২৯ জনের তথ্য সংগ্রহ করা হয়। গবেষণাটির প্রধান লেখক লন্ডনের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মাইকেল স্প্যাগার্ড বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সাধারণত নির্ভরযোগ্য হলেও অবকাঠামো ভেঙে পড়ায় তা স্বভাবতই রক্ষণশীল বা কম হিসাবে প্রতিফলিত হয়েছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে তাদের অবশিষ্ট বাহিনীর বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নেতৃত্ব এখন দেশটির সরকারই দেবে এবং বৃহৎ পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। ২০১৫ সাল থেকে মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে। মূলত ইসলামিক স্টেট আইএসআইএস এর প্রভাব মোকাবিলায় অভিযানের অংশ হিসেবে সেখানে রয়েছে তারা। ইরানের সাথে উত্তেজনা বাড়ার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি যখন বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। হোয়াইট হাউসের কর্মকর্তা আরও জানান, সিরিয়ায় থাকা প্রায় ১,০০০ মার্কিন সেনাকে প্রত্যাহারের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষ রূপান্তর প্রক্রিয়ার অংশ এবং যুক্তরাষ্ট্র এখনও অঞ্চলটির যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম প্রকাশিত এই খবরটি এমন সময়ে আসে যখন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের কাছাকাছি মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিশ্চিত হওয়া গেছে যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, যাতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অসংখ্য যুদ্ধবিমান রয়েছে, সেটি ইরানের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে, যা আগামী ৩ সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। ফের যুদ্ধের আশঙ্কার মধ্যেই রমজানকে স্বাগত জানাল গাজাবাসী। বাস্তুচ্যুতি সত্ত্বেও গাজার পরিবারগুলো দুঃখ, কষ্ট, অভাব ও ভঙ্গুর শান্তির মধ্যেই রমজান মাসকে স্বাগত জানাল গাজাবাসী। শত কষ্টের মাঝেও এ রমজানে তারা আনন্দ খোঁজার চেষ্টা করছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে মাইসুন আল বারবারাউই তার তাঁবুতে রমজান মাসকে স্বাগত জানিয়েছেন। পবিত্র এ মাসের আগমন উপলক্ষে শরণার্থী শিবিরের বাসিন্দারা কাপড়ের দেয়ালের রঙিন অঙ্কনের পাশাপাশি জীর্ণ সিলিংয়ে সাধারণ সাজসজ্জা ঝুলিয়েছেন।
রমজানের লণ্ঠন কিনতে পেরে আনন্দে হেসে মাইসুন তার ৯ বছর বয়সী সন্তান হাসানকে বলে, আমরা তোমার জন্য সাজসজ্জা ও একটি ছোট লণ্ঠন এনেছি। রমজান আসার বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করে মাইসুন আল জাজিরাকে বলেন, আমার সামর্থ্য সীমিত, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল শিশুরা যেন খুশি থাকে। তিনি বলেন, আমি চেয়েছিলাম এই সাজসজ্জাগুলি যুদ্ধের সময় গত ২ বছর ধরে আমাদের সাথে থাকা দুঃখ ও বিষণ্ণতার পরিবেশ থেকে বেরিয়ে আসার একটি উপায় হোক। তিনি আরও বলেন, আমার বড় ছেলের বয়স ১৫ ও ছোট ছেলের বয়স ৯। তারা আমার সবচেয়ে দামি সম্পদ। যুদ্ধ জুড়ে তাদের হারানোর চিন্তার কথা জানিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে তিনি বলেন, প্রতিদিনই তারা নিরাপদে থাকে। এটা কৃতজ্ঞতা ও আনন্দের দিন। গাজার অন্যান্য ফিলিস্তিনিদের মতো এই রমজানে যা আলাদা তা হল আগের ২ বছরের তুলনায় বর্তমান যুদ্ধবিরতির সময় তুলনামূলকভাবে শান্ত থাকা। যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের নামে গণহত্যা চলছিল, ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল, তখন মারাত্মক দুরবস্থা ছিল। মাইসনের ব্যাখ্যা হল, পরিস্থিতি সম্পূর্ণরূপে শান্ত নয়। প্রত্যেকে জানে প্রকৃত অর্থে যুদ্ধ বন্ধ হয়নি, মাঝে মধ্যেই গোলাবর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু গত ২ বছরের ভয়াবহ যুদ্ধের বিবেচনায় বর্তমান পরিস্থিতি কম আতঙ্কের। মিউনিখের বিক্ষোভের জেরে জার্মান রাষ্ট্রদূতকে তলব ইরানের। মিউনিখে অনুষ্ঠিত সাম্প্রতিক বিক্ষোভকে ঘিরে ইরান বিরোধী তৎপরতার অভিযোগ তুলে মঙ্গলবার জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। গত শনিবার মিউনিখে অনুষ্ঠিত ওই বিক্ষোভে পুলিশের হিসাব অনুযায়ী প্রায় ২.৫ লাখ মানুষ অংশ নেন। সেখানে বক্তব্য দেন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের ছেলে ও বর্তমান ইরানি কর্তৃপক্ষের সমালোচক রেজা পাহলভি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, জার্মানিতে ইরান বিরোধী তৎপরতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এদেশের কর্মকর্তাদের ধ্বংসাত্মক অবস্থানের পরিপ্রেক্ষিতে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আক্সেল ডিটম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার কাছে ইরানের তীব্র প্রতিবাদ ব্যক্ত করা হয়। খবরে আরও বলা হয়, জার্মান রাষ্ট্রদূত জানিয়েছেন যে তিনি ইরানের তীব্র প্রতিবাদ ও গভীর অসন্তোষ বার্লিনে পৌঁছে দেবেন। সম্প্রতি জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদ থেকে ইরানের সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ শুরু হয়। গত মাসের ওই বিক্ষোভের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বলেন, আমার বিশ্বাস আমরা এখন এই শাসনের শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি। ইরানি কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা বিদেশি প্ররোচনায় দাঙ্গায় রূপ নেয়। তারা এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তেহরান স্বীকার করেছে, ওই অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারীসহ ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তারা সহিংসতার জন্য সন্ত্রাসী কাণ্ডতে দায়ী করেছে।